প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভেক্টর অধ্যায়ের লেকচার 3 শুরু করছি। তো আমি আজকে যে টপিকটা নিয়ে শুরুতে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো আমরা গত লাস্ট ক্লাসে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়েছিলাম এবং সেই ত্রিভুজ সূত্রের আলোকে আমরা কিভাবে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ভেক্টর গঠন করতে পারি এবং সেই ভেক্টরের মান এবং ডিরেকশন এবং সাথে সাথে এই ভেক্টরটা তোমার 3 ডাইমেনশনাল হলে বিভিন্ন অক্ষের সাথে যে কোণ তৈরি করে এবং সেই ভেক্টরে একক ভেক্টর কিভাবে বের করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা লেকচার 3 তে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। তো সামান্তরিক সূত্রটা হচ্ছে যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। কি বললাম? কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তার মানে কি? তার মানে চিত্রে চলে আসে। দেখো, আমি এখানে একটা সামান্তরিক ড্রয়িং করেছি। দেখো, ও এ বি সি, বি সি একটি সামান্তরিক। তো ও এ বি সি সামান্তরিকের ও এ বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল নামকরণ করেছি পি ভেক্টর, আর ও সি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল নামকরণ করেছি কিউ ভেক্টর। আচ্ছা, তাহলে পি ভেক্টর এবং কি ভেক্টর কোন কণার উপরে ক্রিয়াশীল বা কোন বিন্দুর উপরে ক্রিয়াশীল? উত্তর হচ্ছে ও বিন্দুর উপরে ক্রিয়াশীল বা ও বিন্দু হতে ক্রিয়াশীল। তাহলে পি ও কিউ যে বিন্দু হতে ক্রিয়াশীল ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ, অর্থাৎ পি ভেক্টর এবং কি ভেক্টরের যে পাদবিন্দু, এই পাদবিন্দু হতে অঙ্কিত যে কর্ণটা ওবি, এই ওবিটাই হচ্ছে তোমার পি ভেক্টর এবং কি ভেক্টরের কি নির্দেশ করবে? লব্ধি ভেক্টর নির্দেশ করবে। তার মানে আমার এটা যেহেতু, তার মানে এই যে আর ভেক্টর যেটা, সেই আর ভেক্টরটাই কি নির্দেশ করবে? পি ভেক্টর এবং কি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এখন এই চিত্রটাকে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের একটু আনমিউট করে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই তোমরা এই ত্রিভুজ সূত্রের ব্যাপারে সবাই ক্লিয়ার আছো কিনা। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? আমি আনমিউট করেছি তোমাদের সবাইকে। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। তোমরা একটু চুপচাপ থাকো, আমি মাঝে মাঝে প্রশ্ন করলে তোমরা উত্তরটা দিবা। হ্যাঁ, আচ্ছা, জি এখন স্যার। বলো তো জি স্যার। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি বলো তো? সমান এবং সমান্তরাল। সমান্তরাল। তাহলে বলো তো ওসি বরাবর কি ভেক্টর ক্রিয়াশীল? কি ভেক্টর ক্রিয়াশীল? তাহলে জি ওসি স্যার। ওসি বাহুর সমান এবং সমান্তরাল বাহু কোনটা? এবি। তো এবি। ওসি বরাবর যদি কিউ ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে এবি বরাবর কি ভেক্টর ক্রিয়াশীল হবে? কি ভেক্টর ক্রিয়াশীল হবে? কেন? আর কেননা এই দুটো ভেক্টর। বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং ওসি বরাবর যে ভেক্টরটা ক্রিয়াশীল থাকবে এবি বরাবরও সেই ভেক্টরটা ক্রিয়াশীল থাকবে। তার মানে এবি বরাবর কি ভেক্টরটা ক্রিয়াশীল। এবং কি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? দেখো, তুমি যখন কি ভেক্টরের ডিরেকশন ও থেকে সি এর দিকে এখানে দিয়েছিলে, তাহলে এবি বাহুতে যখন ডিরেকশনটা দেখাবে তখন কোন দিকে দেখাতে হবে? এ থেকে বি এর দিকে, অর্থাৎ ওই সমান্তরালে দেখাতে হবে। তাহলে তোমার কি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, পি ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও থেকে এ এর দিকে, আর আর ভেক্টরের ডিরেকশন হচ্ছে তোমার ও থেকে বি এর দিকে। আচ্ছা, এখন বলো তো, স্যার একটু আরেকবার বলবেন স্যার? যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবে। শরীফ বলো, শরীফ বলো, ত্রিভুজ বি ও এ এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো ভেক্টর যোগের। শরীফ বলো, 1764 রোল। ত্রিভুজ জি বি স্যার। ও এ এখানে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করো, কুইক। ও এ, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। রাইট, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তো ও বি মানে কি ভেক্টর ধরে নিয়েছে আমরা? আর ভেক্টর। আর তাহলে ও বির ভেক্টর পরিবর্তে লব্ধি। আর এসছে এখানে, আর ও এর পরিবর্তে পি এসছে, আর এ বির পরিবর্তে কি এসছে? কিউ এসছে। তার মানে এই যে আর ভেক্টর যেটা, সেটাই পি ভেক্টর এবং কি ভেক্টরে কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে তোমার পি এবং কিউ এর কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। এবং মনে রাখবে কর্ণটা কোত্থেকে ড্রয়িং করতে হবে? এই কর্ণটা ড্রয়িং করতে হবে পি ভেক্টর এবং কি ভেক্টর যে বিন্দু হতে ক্রিয়াশীল বা যে কণার উপরে ক্রিয়াশীল। এই যে ও বিন্দুতেই একটা কণা অবস্থিত, সেই কণার উপরে কিন্তু পি এবং কিউ ভেক্টরটা ক্রিয়াশীল। তাহলে সেই বিন্দু হতে অঙ্কিত কর্ণ পি ভেক্টর এবং কি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে লব্ধি ভেক্টর তৈরি হলো আর ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে লব্ধি ভেক্টরটা বের করার সাথে সাথে এই লব্ধি ভেক্টরের মান কত হবে এবং দিক কত হবে সেটাও আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করব। তো সেটা বের করার জন্য আমি এখানে এই জ্যামিতিক ভাবে এখানে চিত্রে কিছু কাজ করতে হবে। দেখো আমি কি কাজ করেছি। পি ভেক্টর এবং কি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে নামকরণ করেছি আলফা। একটু দ্রুত শোনার চেষ্টা করবে তোমরা। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এবং আমি ওয়ে বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে বি থেকে তার উপর একটা লম্ব টেনে দিয়েছি। বিডিটা হচ্ছে লম্ব।
তাহলে আমরা ওএ বাহুকে কি করলাম, বর্ধিত করলাম কত দূর পর্যন্ত, ডি পর্যন্ত, বা যে কোনো দূর পর্যন্ত বর্ধিত করে আমরা কি করেছি, বি থেকে ওই বর্ধিতাংশের উপরে আমরা লম্ব টেনেছি, এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার বিডি। আচ্ছা, এখন বলো তো, কেউ একজন বলো, যে পারো সেই বলবে, বলো তো কোণ সি ও এ সমান কত, আলফা। কোণ সি ও এ ইকুয়াল টু আলফা, তাহলে কোণ বি এ ডি সমান কত হবে? আলফা। কেন হবে, কেন আলফা হবে একটু বলো। আলফা হবে সমান্তরাল। অনুরূপ বাহু দুটো সমান্তরাল। এটা কি একান্তর না, এটা হচ্ছে অনুরূপ না বিপরীত একান্তর কোণ? আলফা স্যার, জানা আলফা। আছে না, ভুলে গেছো তোমরা, ভুলে গেছো? অনুরূপ স্যার, অনুরূপ। আচ্ছা, এই যে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ, সমকোণ, এগুলো একটু বাসায় পড়ে নিবে। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলের এটা আলফা হলে অনুরূপ, এটাও কি হবে তোমার আলফা হবে, তাই না? এটা আলফা হলে এটাও কি হবে, আলফা হবে। আচ্ছা, এখন বলো তো, যে কোনো সমকোণী ত্রিভুজের 9 10 জ্ঞান থেকে তোমাদের বলতে হবে, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের, যেমন এই যে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এর ডি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের আমার এই আলফা অ্যাঙ্গেলটা আমার জানা থাকবে, এবং এই ত্রিভুজে একটা বাহুর দৈর্ঘ্য জানা আছে। বলো তো কোন বাহুর দৈর্ঘ্যটা আমাদের জানা আছে? এবি বাহু। এই যে কিউটা জানা আছে, অর্থাৎ আমার এটা পাদবিন্দু বা শীর্ষবিন্দুর দৈর্ঘ্যই তো কিউ ভেক্টরের মান, তাই না? তাহলে কিউটা আমার জানা। তো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, একটা কোণ যদি জানা থাকে, তাহলে অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করা যায় ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেইগুলো দিয়ে, ওই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, ওগুলো দিয়ে। বলো তো, তোমরা একটু বলো, রেসপন্স করবে সবাই দ্রুত। সাজিদ বলো, সাজিদ বলবে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজ থেকে আমি লিখতে চাই সাইন আলফা সমান কি হবে বলো। এ বি ডি, বিডি বাই এবি স্যার, লম্ব বাই অতিভুজ, বিডি বাই সাইন আলফা ইকুয়াল টু বিডি বাই এবি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তো লম্ব মানে হচ্ছে বিডি, বিডি থাকবে, আর অতিভুজ এবি মানে কত লিখবো আমরা? এবি মানে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আসলে কত, কিউ ভেক্টরের যে মান সেটা, কিউ ভেক্টরের মানটা, তাহলে মানটা লিখতে হবে, কিন্তু ভেক্টর লিখবে না, মান লিখবে। তাহলে কি ভেক্টরের মান, এবির পরিবর্তে এসছে কিউ, তাহলে কোনাকুনি গুণ করে দিলে বিডি ইকুয়াল টু তৈরি হয় কিউ সাইন আলফার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা লম্বের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। একইভাবে আসিফ খান বলো, আসিফ খান বলো, ত্রিভুজ এ বি ডি, এখান থেকে cos আলফা সমান কি লিখবো? ত্রিভুজ এ বি ডি cos আলফা, স্যার এডি বাই এবি, এডি বাই এবি। শুরুতে বলবে যে ভূমি বাই অতিভুজ, তো ভূমি মানে কি? জি স্যার, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি? এবি। তাহলে দেখো এখানে লিখেছি cos আলফা ইকুয়াল টু এডি বাই এবি, এডি থেকে রেখেছি আমি, আর এবির পরিবর্তে আমরা কি লিখবো? ওই কিউ ভেক্টরের দৈর্ঘ্য তার মানটা, তাহলে সেটা হবে কিউ, তাহলে কোনাকুনি গুণ করে দিলে তৈরি হবে এডি ইকুয়াল টু কিউ cos আলফা। তাহলে আমরা এখানে এই ভূমির দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্যটা বের করে নিলাম। এটা কেন করলাম, তার কারণটা হচ্ছে এই লব্ধির মান বের করতে গেলে এই লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্যটা আমার প্রয়োজন। সেটা দেখো, এই যে এখানে দেখানো হচ্ছে ত্রিভুজ, কে বলবে এখন? এখন বলো, জামিলুল ইহসান বলো, জামিলুল ইহসান আসো ক্লাসে? জামিলুল ইহসান ক্লাসে নাই। এরপরে বলো সাব্বির হোসেন বলো, সাব্বির হোসেন ক্লাসে আছো? জি স্যার। আচ্ছা, বলো তো বাবা, ত্রিভুজ বি ও ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজ বি ও ডি, এই যে ডি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। জি স্যার। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্রটা বলো তো। ওডি স্কয়ার সমান ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, নাহিদ হাসান হাত উঠাইতেছো। নাহিদ হাসানের কোনো প্রশ্ন থাকলে এখন বলো, নাকি ওইটা উত্তর দিতে চাচ্ছিলে? জি স্যার, ওইটা উত্তর দিতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, আমি যাকে ধরবো সে বলবে। হ্যাঁ, সবাইকে আমি প্রশ্ন করবো, তোমাদের নামের লিস্ট, রোল নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, তাহলে ও বলে দিয়েছে তোমার ও বি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। এই যে এখানে লিখেছি দেখো আমি, ও বি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আচ্ছা, বলো তো ওডি সমান আবার কি লিখতে পারি আমরা? ওডি সমান কি লেখা যায় না? ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, এডি। তাহলে ওডি প্লাস এডি, হ্যাঁ, ও এ প্লাস এডি তার উপর হোল স্কয়ার প্লাস বিডি তো আগে থেকে ছিল তার উপর স্কয়ার। এবারে ওবি মানে এই সরলরেখাটার দৈর্ঘ্য, এই যে আর ভেক্টরের যে মান সেটাই হচ্ছে এই সরলরেখার দৈর্ঘ্য, অর্থাৎ ও থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্য, তো সেটাকে আমরা কি নামকরণ করব? আর নামকরণ করব। তাহলে আর এর উপরে স্কয়ার, আর এখানে ও এর পরিবর্তে আমরা কি লিখবো? ও এ মানে এ পি ভেক্টরটার যে ভেক্টরটা তার দৈর্ঘ্যটা, তো সেটা কত? পি। আর এডি সমান এই যে আমরা এখানে বের করে রেখেছি দেখো, এই যে এডি সমান কিউ cos আলফা আর বিডি সমান হচ্ছে কিউ
সাইন আলফা। এই মানগুলো আমরা এখানে প্রয়োগ করেছি দেখো, তাহলে পি প্লাস কিউ কজ আলফা তার উপর হোল স্কয়ার, আর বিডির পরিবর্তে আমরা লিখেছি কিউ সাইন আলফা তার উপর হোল স্কয়ার। আচ্ছা, এখন এই স্কয়ারের সূত্র ভাঙানো হলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসবে, তাহলে এটা আমি আর উচ্চারণ করছি না, হ্যাঁ এটা তোমরা নিজেরা বুঝতে পারছো, এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। আর কিউ সাইন আলফা তার উপরে স্কয়ার করলে হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এবারে পরের লাইনে দেখো আর স্কয়ার রেখে দিলাম, এবারে পি স্কয়ারের পরিবর্তে পি স্কয়ারই রাখা হলো। এবারে দেখো 2p কিউ কজ আলফাকে আমি একটু পরে লিখেছি, আর এই যে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা, এখান থেকে কিউ স্কয়ার কমন নিলে উইদিন ব্র্যাকেট সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা হবে। তো সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল টু আলামিন মজুমদার বলো সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল টু কত? 1 স্যার। 1 হবে। তাহলে 1 হলে তাহলে এই যে কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এখান থেকে শুধু কি বের হয়ে আসবে? কিউ স্কয়ার বের হয়ে আসবে। তাহলে এই যে আমরা পেয়েছি দেখো আর স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা, মামুনুর রশিদ হ্যান্ড রেজ করেছো, হাত উঠানোর দরকার নাই, যাকে প্রশ্ন করবে সে উত্তরটা দিক। আচ্ছা, তাহলে এই যে লব্ধিটা আমরা পেয়ে গেলাম, কিন্তু তাহলে লব্ধিটাকে আমরা এইভাবে লিখতে পারি, শুধু আর লিখতে পারি, আবার আর ভেক্টর তার মডুলাসও লিখতে পারি, আবার আর ভেক্টরটা তো এইটা তাই না, পি প্লাস কিউ ভেক্টর, তাহলে পি প্লাস কিউ ভেক্টর হোল মডুলাস আমরা লিখতে পারি। এই পি প্লাস কিউ হোল মডুলাস মানে কিন্তু তোমার আর ভেক্টরের মান। তাহলে দ্যাট ইজ, তাহলে আর সমান যখন আমরা লিখবো তখন এখানে কিন্তু আর স্কয়ার ছিল, তাহলে আর শুধু লিখলে এই পাশে এসে কি হয়ে যাবে, ডান পাশে বর্গমূল হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? দুটি ভেক্টরের লব্ধির মান বের করব। সেই ক্ষেত্রে আমার কি কি জানা থাকবে? দুইটা জিনিস জানা থাকতে হবে, একটা হচ্ছে পি এবং কিউ যে ভেক্টর, সেই ভেক্টরের মান জানা থাকতে হবে, এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আলফা এইটা জানতে হবে। তাহলে আমরা এই দুটো, স্যার এটা কি ম্যাথমেটিক্স এর সময় দেওয়া থাকবে স্যার? হ্যাঁ এটা অঙ্কে দেওয়া থাকবে, আমি একটু পরে অঙ্কে যাব, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। একটু পরে আমি অঙ্ক লিখেছি, অঙ্কে যাব, ছোটখাটো দিয়ে একটা অঙ্ক আজকে করব, কিন্তু নেক্সট ক্লাসে আমরা অনেক অঙ্ক করব। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে যে যদি দুটি ভেক্টরের মান দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে লব্ধি বের করার সময় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে কি বের করলাম? মান বের করলাম। এবারে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি? দিক। কেননা একটা ভেক্টরের দুইটা জিনিস আমাকে দেখাতে হবে, একটা মান আর একটা দিক। দিক বের করার জন্য এখানে অনেকগুলো ফর্মুলা দিয়ে বের করা যায়, তার একটা ফর্মুলা হচ্ছে দেখো, দিক বের করা। দিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? দিক বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়, মেহেদী হাসান বলো তো, দিক বলতে কি বোঝানো হয়? কোণের মান। কোণের মান। কোণের মান বের করব, কার কোণটা বের করব? মেহেদী হাসান একটু ভালো করে ক্লিয়ার করো। মেহেদী হাসান কথা বলছো না। শরণ মণ্ডল? ওবি স্যার। লব্ধির কোণের মানটা স্যার। রাইট, লব্ধি মানে আর ভেক্টরটা ওয়ে ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল আর কিউ ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল। যেমন আমরা গতদিন অ্যাক্সিস দিয়ে বলেছিলাম না, যে কোনো ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, জেড অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, সেইগুলো যেমন দিক ছিল। এখানে দিক বলতে বোঝানো হচ্ছে এই যে আমরা লব্ধি ভেক্টরটা ধরে বের করলাম আর ভেক্টর, এই আর ভেক্টরটা পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল এবং কি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল, সেটাই হচ্ছে দিক। আমরা এখানে ধরে নিয়েছি যে ধরি লব্ধি আর পি ভেক্টরের দিকের সাথে কত কোণে ক্রিয়াশীল, এখানে দেখানো হচ্ছে থিটা। ধরি লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এটা যদি আমি বের করতে পারি, তাহলে কি আমি বলতে পারি না যে লব্ধি আর পি ভেক্টরের সাথে তত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে? তো লব্ধি আর যদি পি এর সাথে তত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে পি ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল সেটা বের করার জন্য কি করব? স্যার ওই ইসে থেকে মাইনাস করতে হবে, সম্পূর্ণটা থেকে মাইনাস করতে হবে, থিটার মান মাইনাস করতে হবে। ইসে থেকে না, আলফা থেকে। আচ্ছা, তাহলে আলফা থেকে আমরা থিটাটা মাইনাস করব। ধন্যবাদ তোমাকে, তুমি অনেক সুন্দর উত্তর দিয়েছো। তাহলে এই যে ইসে মানে আলফা বলছে সে, এই টোটাল মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই আলফা থেকে থিটা মাইনাস করলে কিন্তু আমরা লব্ধি আর কিউ এর সাথে কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এই থিটা অ্যাঙ্গেলের মানটা কিন্তু আমরা যে কোনো অনুপাত দিয়ে বের করতে পারি, কিন্তু তোমাদের বইগুলোতে ট্যান থিটা দিয়ে বেশি ব্যবহারটা আছে, এই জন্য আমি ট্যান থিটা দিয়ে করাবো, কিন্তু তুমি যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বের করতে পারবে। কেননা একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণের মান আমরা যদি দুটো বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা এখানে বের করতে পারি। তো
তোমাদের বইগুলোতে ট্যান থিটা ফর্মুলাটা বেশি ব্যবহার করে, এই জন্য আমরা ট্যান থিটা ফর্মুলা দিয়ে ইউজ করব। তাহলে বলো তো ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি ট্যান থিটা সমান কি বলো? ত্রিভুজ বিওডি ট্যান থিটা লিখছি আমি, ট্যান থিটা সমান কি লিখবো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? বিডি, আর ভূমি মানে বিডি কত? বাই ওডি। তাহলে ট্যান থিটা BD by OD। বিডি বাই ওডি। আচ্ছা, ভেরি গুড, বিডি বাই ওডি। তো ওডির পরিবর্তে আমরা কি লিখবো? ওএ প্লাস এডি। তাহলে দেখো এই যে আমি এখানে লিখেছি, দেখো tan থিটা দ্যাটস ইকুয়াল টু বিডি বাই ওডি, বিডি বাই ওডি মানে ওএ প্লাস এডি। তো বিডি মানে এই যে আমরা বের করেছি কিউ সাইন আলফা, বিডির পরিবর্তে এলো কিউ সাইন আলফা, আর এখানে ওএ মানে হচ্ছে পি, আর এডির পরিবর্তে এসেছে কিউ কজ আলফা। তাহলে আমরা দেখো এটা কিন্তু tan থিটা সমান এটা বের করলাম, আমাদের কিন্তু tan থিটা বের করলে হবে না, কার মানটা বের করতে হবে? থিটা। তাহলে tan থিটা সমান যদি এটা হয়, তাহলে থিটা সমান tan, ডানে এসে কি হয়ে যাবে? ইনভার্স ফাংশন হয়ে যাবে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন হয়ে যাবে। তাহলে tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড p প্লাস q, সরি p প্লাস q cos আলফা। এই যে সমীকরণটা আমরা বের করলাম, সেটা কোন ভেক্টরের সাথে উৎপন্ন কোণ বলো? p ভেক্টরের সাথে। p ভেক্টরের সাথে। তাহলে q ভেক্টরের সাথে উৎপন্ন কোণ বের করার জন্য তো আমরা তাহলে কি করব? লাস্টে এসে আলফা থেকে থিটাটা কি করব? আলফা থেকে থিটা মাইনাস করব। এটা একটা আলফা থেকে থিটা মাইনাস। যদি তুমি সমীকরণ দিয়ে করতে চাও, তাহলে দেখো এইরকম কিন্তু একটা সমীকরণ তৈরি হবে তোমার। যদি এই যে কিউ ভেক্টরের সাথে যদি তুমি একটা অ্যাঙ্গেল ধরে নাও বিটা, ধরো আমি ধরে নিলাম যে আর ভেক্টর কিউ ভেক্টরের সাথে বিটা কোণ তৈরি করে, যেমন আমরা এখানে ধরে নিয়েছিলাম আর ভেক্টর পি এর সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখন আর ভেক্টর কিউ এর সাথে ধরো বিটা কোণ তৈরি করে, বা থিটা ওয়ান, যে কোনো একটা ধরো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে সেটাকে যদি আমি সমীকরণ দিয়ে লিখতে চাই, তাহলে এই সমীকরণটা একটু সবাই মাথার মধ্যে একটু সবাই ভালো করে স্টোর করো তো। দেখো আমি যখন লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করেছে, তখন নিচে দেখো এই যে আমার কার্সরটা কার উপর নড়ছে বলো তো? p এর উপর। পি এর উপরে। তাহলে লব্ধি আর যার সাথে কোণ তৈরি করবে, এই নিচে সেই ভেক্টরটার মান থাকবে যে যার উপরে নড়ছে, দেখো। আর অন্য জায়গায় দেখো কিউ সাইন আলফা আর নিচে কিউ কজ আলফা। তার মানে আমার এই সমীকরণটা অর্থ হলো যে লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করেছে। এখন বলো, লব্ধি আর যদি কিউ এর সাথে থিটা ওয়ান কোণ তৈরি করে, তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু tan ইনভার্স আমি কি লিখবো বলো? এখন এই পি এর জায়গায় কি লিখতে হবে বলো? সবাই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এই পি এর পরিবর্তে আমাকে তখন লিখতে হবে কিউ, আর যেখানে যেখানে কিউ আছে সেখানে আমি কি লিখবো? পি লিখবো। সাইন আলফা কজ আলফা এদের কিন্তু অবস্থান পরিবর্তন হবে না, ওরা কিন্তু ওখানেই থাকবে, শুধু এই মানগুলোর অবস্থান তোমার কি হবে? পরিবর্তন হবে। তাহলে সমীকরণ কোন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবে, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? যার তৈরি করবে লব্ধি, সেটাকে আগে নিচে লিখবা, চোখ বন্ধ করে নিচে লিখবা, এরপরে অপর অংশটা উপরে কিউ সাইন আলফা লিখবে, আর প্লাস এখানে নিচে কিউ সেই অংশটা কজ আলফা লিখে দিবে। যদি লব্ধি আর অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সমীকরণটা হবে tan ইনভার্স p sin আলফা ডিভাইডেড q প্লাস p cos আলফা। হ্যাঁ, এই সমীকরণ ব্যবহার করে তুমি যে মানটা পাবে, আর আগে যে তুমি আলফা থেকে থিটা মাইনাস করে যে মান পেয়েছিলে, একই রেজাল্ট আসবে। যার যেটা সুবিধা বা মন চায় সে সেভাবে তুমি অঙ্কটা করার চেষ্টা করবে। তো সবাইকে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধি ভেক্টর বের করতে পারি, এবং লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করতে পারি, এবং সাথে সাথে এই সমীকরণ ব্যবহার করে আমরা লব্ধির দিক বের করতে পারি। এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এখন বলো তো তোমরা একটু, তাহলে কি আমরা স্যার সামান্তরিকেরটা বলো? স্যার সামান্তরিকের কোণটা বের করার জন্য আমরা tan ইউজ করব, যেটা আপনি বলে দিবেন, আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা cos ইউজ করব। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে cos ইউজ, অন্য অ্যাঙ্গেল দিয়ে কিন্তু বের করা যাবে, আমি কিন্তু বলেছি, মনে আছে? কিন্তু cos এরটা বের করলে সুবিধাটা জি স্যার, আপনি সহজ মেথডটা শিখাই দিয়েছেন। cos এরটা বের করলে ওই যে cos মানে থিটা x থিটা y থিটা z যেটা বের করবে সেই মানটা উপরে থাকে, আর নিচে টোটাল মানটা মনে রাখার সুবিধা, আর নিচে সমষ্টি থাকবে। হ্যাঁ, আর নিচে টোটাল মানটা থাকবে আর কি। আর এই ক্ষেত্রে তোমার অবশ্যই tan থিটা দিয়ে বের করলে সুবিধা হয় আর কি, অঙ্কে গেলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু থিওরি জানলাম, এবারে দেখো কয়টা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব বলো তো। একটু দ্রুত সময় মানে একটু আগাবো। এখানে আলফা যদি 0 ডিগ্রি হয়, মান বের করতে চাচ্ছি আমি,
আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি আর ইকুয়াল টু আমরা পেয়েছি √p² + q² প্লাস 2pq cos আলফার পরিবর্তে কত লিখবো 0 ডিগ্রি। আচ্ছা বলো তো cos 0 ডিগ্রি মানে কত 1, তাহলে কি তৈরি হবে √p² 1 স্যার 1 তাহলে এই সমীকরণটা তৈরি হয় কিনা দেখো, এই যে কার্সরটা নোট সেটা হয় কিনা তুমি। জি স্যার। আচ্ছা তাহলে রুটের মধ্যে কি চলে আসবে p + q হোল স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি হয় ফাইনালি কি তৈরি হয় p + q। এখন বলো তো এই ক্ষেত্রে লব্ধির মানটা এই যে p এর মান এবং q এর মান কি হয়ে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে। যোগ এটা ভেক্টরের মান যদি যোগ হয় তাহলে এই ক্ষেত্রে লব্ধির যে মানটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মান, সর্বোচ্চ মানটা তৈরি হবে। এইজন্য এখানে লেখা হয়েছে r max। তাহলে r max that is equal to p + q। তাহলে বলো তো ভেক্টর লব্ধির সর্বোচ্চ কখন হবে যখন দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হবে। একই দিকে হলে আমার এখানে অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে। এখানে চিত্র দিয়েছি আমি, দেখো p এবং q একই দিকে ক্রিয়াশীল বা সমান্তরালে ক্রিয়াশীল। তো যখন p এবং q সমান্তরালে ক্রিয়াশীল তখন আলফা কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়। তার মানে সেই ক্ষেত্রে আমার লব্ধির মানটা কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হবে যখন ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ তাদের মধ্যে তখন 0 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে ভেক্টরের লব্ধির মানটা কি হবে সর্বোচ্চ হবে। এবার সেই সর্বোচ্চ মানটা কি তাদের আলাদা আলাদা যে মান p এর মান এবং q এর মানের কি যোগফল বা সমষ্টি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবারে চলে আসো, এটা সর্বোচ্চ মান হলো p + q। এবার আলফা যদি 90 ডিগ্রি হয় মাঝে আরো কত অ্যাঙ্গেল থাকবে সেগুলোতে আমরা যাব না, কয়েকটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে r = √p² + q² + 2pq cos 90। তো cos 90 মানে কত 0, তাহলে 2pq এই টোটাল টার্মটা 0 হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে √ তৈরি হবে p² + q²। বলো তো আলফা 90 ডিগ্রি হলে এই লব্ধির যে মানটা তৈরি হলো √p² + q², এই মানটা কি p + q এর চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট হবে। ছোট মানে তো আমার কোনটা p + q। এরপরে লব্ধির যত মানই তৈরি হোক না কেন সমস্ত মান কি হবে p + q এর চেয়ে ছোট হবে। তাহলে এই আলফা = 90 ডিগ্রির জন্য যে মানটা পাবো সেটা অবশ্যই p + q এর চেয়ে কি হবে ছোট হবে। আচ্ছা অর্থাৎ মাঝামাঝি কোন একটা মান হতে পারে। এবারে আসে আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে দেখো r = √p² + q² + 2pq cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত -1, তাহলে +q² - 2pq বা √p। এখানে আমি কি চিহ্ন দিয়েছি বলো তো, এটা কি বিয়োগ চিহ্ন নাকি ডিফারেন্স? বিয়োগ না স্যার, এটা কি চিহ্ন বলো? ডিফারেন্স। এটা হচ্ছে প্লাস মাইনাস দুটোই। আচ্ছা এটা ডিফারেন্স, হ্যাঁ না প্লাস মাইনাস না, এটা ডিফারেন্স। আচ্ছা এই চিহ্নটা আমি কেন দিলাম, কেন আমি p - q হোল স্কয়ার লিখলাম না বা কেন q - p হোল স্কয়ার লিখলাম না? স্যার যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। এখানে স্যার পিও বড় হতে পারে কিউ হতে পারে, যখন বড় যেটা হবে সেটা সামনে থাকবে। মানে এটা এখানে কে বড় আমি তো জানি না, তাই না? p বড় না q বড় এটা তো আমি জানি না। এইজন্য এই ডিফারেন্স, এটাকে বলা হয় ডিফারেন্স। এই চিহ্নটা ইউজ করতে হবে। হ্যাঁ যদি তোমার জানা থাকতো p বড় q ছোট তখন কি লিখতা বলো তো? p - q হোল স্কয়ার ওভার রুট। হ্যাঁ তখন কিন্তু অবশ্যই আমি কি লিখতাম p - q লিখতাম। আর যদি আমার q বড় থাকতো জানা থাকে তাহলে অবশ্যই আমি কি লিখবো q - p লিখবো। q - p তখন কিন্তু আর এই চিহ্নটা দিবে না, বুঝতে পেরেছো? তখন কিন্তু সরাসরি মাইনাস চিহ্নটা দিয়ে দিবে। ওকে জি স্যার। আচ্ছা তাহলে যেহেতু আমার এখানে অজানা এইজন্য আমি কি করেছি p ডিফারেন্স q হোল স্কয়ার, স্কয়ার রুট কাটাকাটি হয়ে। আর চিত্র দেখো এখানে p এবং q এর ডিরেকশন বিপরীত দিকে হলে তাও 180 ডিগ্রি হবে। এখানে চিত্রে দেখানো হয়েছে, এগুলো একটু দেখবে। তাহলে স্কয়ার রুট কাটাকাটি হয়ে তৈরি হচ্ছে p ডিফারেন্স q। তাহলে এখানে লব্ধির মান কি হচ্ছে বলো তো, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছে। তো একটা থেকে যদি আরেকটা বিয়োগ হয়ে যায়, দুটো যোগ হলে যদি লব্ধির মান সর্বোচ্চ হয় তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ হলে মানটা কি হবে সর্বনিম্ন হবে। এই জন্য এখানে সর্বনিম্ন আর সর্বনিম্ন মিন মানে হচ্ছে মিনিমাম, মিন মানে হচ্ছে মিনিমাম আর ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে p + q আর সর্বনিম্ন মানটা হবে p ডিফারেন্স q বা p - q বা q - p যে কোনো একটা হবে এখানে। তাহলে আর 90 ডিগ্রির জন্য যে মানটা হবে তাহলে সেটা অবশ্যই এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের কোথাকার মান হবে বলো তো? মাঝামাঝি। জি স্যার মাঝামাঝি কোন একটা মান তৈরি হবে। আচ্ছা এইটাকে যদি আমরা এই লব্ধির মানটাকে যদি আমরা এখানে কয়টা অ্যাঙ্গেল আমরা স্টাডি করেছি? 3টা, 0 ডিগ্রি এবং শেষ 180 ডিগ্রি। আচ্ছা 0 এবং 180 এর মাঝে কি আরো অসংখ্য অ্যাঙ্গেল আছে না?
জি স্যার আছে। তাহলে জি, স্যার। তার জন্য কি জি, লব্ধির স্যার। মান জি। শুধু এই তিনটাই হবে না অসংখ্য লব্ধি তৈরি হবে? অসংখ্য লব্ধি। অসংখ্য লব্ধি তৈরি হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি একটা অসমতার মাধ্যমে লিখতে চাই তাহলে দেখো এই লাইনটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু দেখো। আর মিন লেস দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু আর ম্যাক্স। এই যে এই আরটাকে বলা হচ্ছে লব্ধি, মাঝের যে আর সেটাই হচ্ছে লব্ধি। আচ্ছা এই লব্ধির মানটা কি তাহলে? আর মিনিমাম মানে আর অর্থাৎ সর্বনিম্ন যে মান তার সমান বা তার চেয়ে কি হবে বড় হবে, আর সর্বোচ্চ যে মান আর ম্যাক্স তার সমান বা তার চেয়ে কি হবে ছোট হবে। ছোট হবে। তার মানে লব্ধির সমস্ত মান সেটা এখানে ডান পাশে আমরা লিখে দিয়েছি দেখো পি ডিফারেন্স কিউ লেস দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে লব্ধির যতগুলো মান তৈরি হবে সমস্ত মান এই অসমতাটার মধ্যে আছে কিনা একটু আমাকে বলো তোমরা। জি স্যার 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 জি স্যার। তাহলে জি স্যার আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমার এখানে আচ্ছা দিকের ব্যাপারটা তোমরা একটু বাসায় ক্যালকুলেশন করে নিবে। এটার পিডিএফ আমি অনলাইনে অলরেডি দিয়েছি। দিকের ব্যাপারটা যেমন আমরা আলফা 0 ডিগ্রি হলে লব্ধি বের করলাম, আলফা 0 ডিগ্রি হলে এই যে ট্যান থিটা ফর্মুলা থেকে দিক বের করবা, পারবা না তোমরা এখন? জি স্যার পারবো। এই যে এখানে জি, আমি স্যার। করে এখানে জি, করে স্যার। দিয়েছি, এখানে আমি টাইম কিল করতে চাই না, ইনশাআল্লাহ। এখানে যে করে দেওয়া আছে এগুলো একটু তোমরা দেখবে। হ্যাঁ তাহলে এইগুলো থেকে আমরা দিক বের করতে পারি। এবার আমি একটা অঙ্কে যাচ্ছি, দেখো অঙ্কে আমি যাকে ধরবো সেই বলবে। আচ্ছা মিস্টার রাফি আছো? রাফি, রাফির কোনো রেসপন্স নাই। ফাইজুল ইসলাম আছো? ফাইজুল ইসলাম, আচ্ছা রেসপন্স নাই, টাইম কিল করে কোনো হচ্ছে না, কাজে আসছে না। যে পারবে সে উত্তরটা দিবে। আচ্ছা বলো এখানে F1 ভেক্টর ইকুয়াল টু 5 নিউটন, একটা বল ভেক্টর 5 নিউটন আর একটা বল ভেক্টরের মান 2 নিউটন মান বলা আছে। তাহলে এক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ মান কত হবে বলো তো? স্যার 7 আর 7 সর্বনিম্ন মানটা কত হবে? সর্বনিম্ন 7 মানটা নিউটন। 3 স্যার 3 নিউটন। একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে। তাহলে দেখো তো সমস্ত লব্ধি এই সমীকরণটার মধ্যে আছে কিনা দেখো তো। আমি অসমতায় লিখেছি, এর মধ্যে কি আছে? জি স্যার জি স্যার আছে। less than or equal to জি, r স্যার। less than or equal to 7 নিউটন। তাহলে সমস্ত মান কিন্তু এটার মধ্যে আছে। এবার এটা একটা সিম্পল একটা আইকিউ টাইপের জি, প্রশ্ন স্যার। দিয়েছি, এমসিকিউ পরীক্ষা প্রশ্ন এগুলো হতে পারে। আচ্ছা এবারে দেখো এখানে একটা অঙ্ক এখানে করানো হচ্ছে। এফ ম্যাক্স একটা বল ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মানটা বলা আছে, লব্ধির সর্বোচ্চ মান 20 নিউটন আর সর্বনিম্ন মান বলা আছে 8 নিউটন, এবং দুটা বল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলা আছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এফ ভেক্টর ও থিটা কত? এফ ভেক্টর কত হচ্ছে, লব্ধি ভেক্টরটা কত? মান যেমন আমরা লব্ধিকে আর দ্বারা প্রকাশ করেছি, আমরা এখানে লব্ধিটাকে এফ দ্বারা প্রকাশ করেছি। আর থিটা বলতে লব্ধি ভেক্টর এফ এর অ্যাঙ্গেল কত অর্থাৎ কোণ কত হবে সেটা। আচ্ছা এখন বলো তো এটা যেহেতু বল ভেক্টর তাহলে দুইটা বলকে আমরা কি পি কিউ ধরে নিব না F1 F2 ধরে নিব? পিকিউ জেনারেল, হ্যাঁ পিকিউ জেনারেল, ওটা দিয়ে সবসময় অঙ্ক করবে না। তোমরা একটু ওখান থেকে বের হয়ে প্র্যাকটিক্যাল যে নামগুলো থাকবে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। যেহেতু এখানে বলের লব্ধির সর্বোচ্চ মান বলা আছে তাহলে নিশ্চয়ই এটা দুটা বলের লব্ধির সর্বোচ্চ মান, তাহলে দুটা বল ধরে নিয়েছে, একটা F1 প্লাস F1 F2। তো যেহেতু লব্ধির সর্বোচ্চ মান আমরা জানি F1 প্লাস F2 দ্যাট ইজ ইকুয়াল টু 20 নিউটন, আর মিনিমাম কত যে কোনো একটাকে বড় ধরে নাও। হ্যাঁ এখানে তোমরা ডিফারেন্স চিহ্নটা ইউজ করবে না। আমি এখানে কাকে বড় ধরে নিয়েছি? F1 কে। তুমি F2 কে বড় ধরতে পারো। তো F1 কে বড় ধরলে F1 মাইনাস F2 লিখবে, আর F2 কে বড় ধরলে কি লিখবে? F2 মাইনাস F1। স্যার এখানে ডিফারেন্স ইউজ করা যাবে না? হ্যাঁ ডিফারেন্স ইউজ করলে ক্যালকুলেশন কিভাবে করবা? কারণ যোগ বিয়োগ করতে হবে তো তোমাকে, এই জন্য যে কোনো একটাকে বড় ধরতে হবে তোমাকে, যে কোনো একটাকে বড় ধরে নিবে। নিয়ে তোমার এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে F1 F2 পেয়ে যাবে। এটা সমাধান তো জানো সবাই নাকি? দুটা যোগ করলে F1 পেয়ে যাবে আর যে কোনো একটা সমীকরণ অ্যাপ্লাই করলে F2 পেয়ে যাবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করতে হবে। হ্যাঁ F1 F2 মান জেনে গেলাম, আলফা জানা আছে। তাহলে লব্ধি F ইকুয়াল টু কত? সমীকরণ কি? রুট ওভার ওই যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। ক্লিয়ার? p স্কয়ার q প্লাস q স্কয়ার। হ্যাঁ p কিউ লিখবে না, এখানে কিন্তু F1 F2 লিখতে হবে। আচ্ছা তাহলে সেখানে মান বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা লব্ধি পেয়ে গেলাম। জি স্যার আমি সূত্রটা বলছি। দিকের যে ফর্মুলাটা, ভেরি গুড, দিকের ফর্মুলাটা tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু F2 sin আলফা ডিভাইডেড F1 প্লাস F2 cos আলফা। বলো তো এই থিটাটা কার সাথে উৎপন্ন কোণ হবে? এই থিটা কার সাথে? F1 এর সাথে q এর জায়গায় F2 আর p এর জায়গায় F1 এর সাথে হবে। তাহলে F1 এর সাথে উৎপন্ন কোণ কত হয়েছে? 8.80 ডিগ্রি। তাহলে F2 এর সাথে কত কোণ তৈরি করেছে বলো এখন?
স্যার 30 ডিগ্রি থেকে 8.88 ডিগ্রি বাদ ডিগ্রি দিলে মাইনাস করলে যা হবে তা যা হবে তাই। আর সমীকরণ দিয়ে যদি বের করতে চাও তাহলে কি করবে? তাহলে F1 এর জায়গায় একটু নিচে হবে আর F2 এর জায়গায় নাম দিবে tan theta prime that is equal to f1 sin alpha divided f2 plus f1 cos alpha। তাহলে F1 সেই cos সমীকরণ alpha। ব্যবহার করলে একই রেজাল্ট হবে। কোনটা সুবিধা, সমীকরণ দিয়ে বের করে না মাইনাস করে? স্যার মাইনাস করে তো মাইনাস দিয়ে। আচ্ছা মাইনাস স্যার দিয়ে একটা করে সুবিধা, প্রশ্ন কিন্তু ছিল স্যার। মাইনাস বলো দিয়ে বলো কুইক। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে থিটার মান আমরা নির্ণয় করলাম স্যার, কিন্তু থিটার মান নির্ণয় করার পরে দিক কোন দিকে যাবে এটা বুঝবো কি করে স্যার? আবার বলো তো, বুঝি নাই। স্যার থিটার মান নির্ণয় করার পরে থিটার মান তো আমরা দিক নির্ণয় করার জন্য স্যার নির্ণয় করব, কিন্তু থিটার মান নির্ণয় করার পরে স্যার দিক কোন দিকে যাবে এটা স্যার বুঝবো কিভাবে স্যার? এই যে থিটা যেটা বের করলা, এই থিটাটা যত ডিগ্রি হয়েছে, এই যে চিত্রে আসো দেখো, এই যে চিত্রটা, এই যে চিত্র, এই যে পি এর পরিবর্তে কি ধরে নিয়েছে f1, আর কিউ এর পরিবর্তে কি ধরে নিয়েছো f2, আর এই যে আর কি আরটা কি লব্ধি f, লব্ধি f। তাহলে f এই যে পি এর সাথে এই যে থিটাটা এই যে কত ডিগ্রি বের করলা, 8.88 ডিগ্রি, এত ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে কিউ এর সাথে কত কোণে ক্রিয়াশীল? তাহলে আলফা থেকে এই 8.88 ডিগ্রিটা মাইনাস করতে হবে। আলফা এখানে কত বলা আছে? 30। তাহলে এই যে 30 থেকে তোমার ওই মানটা মাইনাস করতে হবে। 30 থেকে 8.88 ডিগ্রি মাইনাস করলে যা হবে সেটা হচ্ছে তোমার f2 এর সাথে তত ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ক্লিয়ার হয়েছে যে প্রশ্ন করেছো? জি স্যার। আচ্ছা তাহলে এই মোটামুটি আমি ওইটা বলছিলাম না স্যার। বলো কুইক। স্যার আমি বলছিলাম যে থিটার মান নির্ণয় করার পরে দিক কোন দিকে যাবে এটা বুঝবো কিভাবে স্যার? আরে ছেলে, সেটাই তো দিক, এই থিটাটাই তো দিক, এই অ্যাঙ্গেলটাই তো দিক। সেটাই তো এতক্ষণ বুঝাইলাম তোমারে চিত্র বের করে। তুমি যে লব্ধি এই যে এই পি এর পরিবর্তে কি f1, এটা f2, আর এটা হচ্ছে f। তো দিক বলতে কি বোঝানো হয়? এই যে লব্ধি f পি এর সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল আর কিউ এর সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এই ডিগ্রি গুলো হচ্ছে দিক, অ্যাঙ্গেল গুলোই হচ্ছে দিক। স্যার তাহলে লব্ধির দিকটা তো দিক বলতে কোন বোঝাইছে? হ্যাঁ দিক বলতে অ্যাঙ্গেল বোঝানো হয়, কোণ। এটা তো কতদিনে বলা হয়েছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন চলে আসে আরেকটা টপিক, সময় কিল করলাম অনেক। আচ্ছা ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ। বিভাজন মানে কি বলো তো, নামে কি বোঝা যাচ্ছে? বিভাজন মানে কি? ভেঙে ফেলা, ভাগ করে ফেলা। আচ্ছা তাহলে কোন ভেক্টর রাশিকে তার তলে দুই বা ততোধিক রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে ভেক্টর রাশির বিভাজন এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলা হয়। অর্থাৎ যেমন সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কি বের করলাম, দুটো ভেক্টরকে যোগ করলাম, করে আর ভেক্টরটা তৈরি করলাম। উপাংশ কি? এখন আমরা কি করব, আর কে ভেঙে পি এবং কিউ দুটো আলাদা আলাদা অংশে বিভক্ত করব। শুধু দুইটা না, অসংখ্য অংশে ভাগ করা যায়। দেখো সংজ্ঞায় লেখা আছে যে কোন ভেক্টর রাশিকে তার তলে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর রাশির বিভাজন এবং বিভাজন। হ্যাঁ ভেক্টর বিভাজন এবং বিভক্ত অংশগুলোকে কি বলা হয়? মূল ভেক্টরের উপাংশ বলা হয়। আচ্ছা বলো তো, তাহলে একটা ভেক্টর যে তলে অবস্থিত থাকবে তাকে সর্বনিম্ন কয়টা অংশে ভাগ করা যাবে? সর্বনিম্ন কয়টা অংশে ভাগ করা যাবে? দুইটা, তিনটা। আর সর্বোচ্চ কতগুলো অংশে ভাগ করা যাবে বলে? সর্বোচ্চ 3টা। না সর্বোচ্চ 3টা না, অসংখ্য, ততোধিক মানে কত আমরা জানি না। তার মানে একটা ভেক্টরকে তার তলে সর্বনিম্ন 2টা অংশে ভাগ করা যায় আর সর্বোচ্চ অসংখ্য অংশে ভাগ করা যায়। এটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন। আচ্ছা স্যার একটা ভেক্টর, আর একটা কোশ্চেন বলো। স্যার একটা ভেক্টর কয়টা উপাংশে বিভক্ত হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা তোমার জানার দরকার না, এটা অসংখ্য অংশে ভাগ করা যাবে। সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে বিভাজন করতে বলবে সেই অনুসারে তোমাকে অঙ্ক করতে হবে। অসংখ্য, সর্বনিম্ন 2টা। তোমাদের সিলেবাসে 2টা আছে, অসংখ্য নাই। অসংখ্য যখন আরো পরবর্তীতে লেখাপড়া করব তখন অসংখ্য অংশে বিভাজনটা আছে। এখন আমরা যেকোনো দুই দিকে মানে কি এটা 3টা অংশে বিভক্ত? বুঝলাম না কি যে এক্স ওয়াই জেড থাকা মানে কি 3টা অংশে বিভক্ত? কোনটা স্যার? এক্স ওয়াই জেড যদি থাকে, এক্স আই ক্যাপ জে, স্যার এই যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে 3টা অংশ হবে, 3টা অংশ। সেই ক্ষেত্রে শুধু 3টা না, আরো অনেকগুলো অংশ বিভাজন করা যাবে। থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4, থিটা 5, অসংখ্য অ্যাঙ্গেলে তুমি বিভাজন করতে পারবে।
কিন্তু সর্বনিম্ন হচ্ছে 2টা, সর্বোচ্চ হচ্ছে অসংখ্য। আচ্ছা, এখন যে কোনো দুই দিকে উপাংশে বিভাজন, সেখানে আমরা একটা সামান্তরিক ড্রয়িং করেছি। এখানে দেখো এই আর ভেক্টরটাকে আমরা দুইটা অংশে ভাগ করবো, একটা হচ্ছে ওয়ে বরাবর পি অংশ আর একটা ওসি বরাবর কিউ অংশ। আচ্ছা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেই দিকে আমি আর যাচ্ছি না। এখন আর কে ওয়ে বরাবর যে অংশে ভাগ করতে চাই সেটাকে আমরা নামকরণ করেছি আলফা, আর ওসি বরাবর যে অংশে ভাগ করতে চাই সেটাকে আমরা নামকরণ করেছি বিটা। আচ্ছা বলো তো, এটা বিটা হলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? আমার কার্সরটা খেয়াল করো, ও বি এ, এই অ্যাঙ্গেলটাও কত হবে? বিটা। তাহলে আমার ত্রিভুজ বি ও এ, এই ত্রিভুজে এটা আলফা এটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি আলফা প্লাস বিটা। 180 থেকে বাদ দিলে 180 থেকে আলফা প্লাস বিটা বাদ দিতে হবে। আচ্ছা, এবারে ত্রিভুজের একটা ধর্ম আছে, এটা মুখস্থ করবে, তোমাদের ম্যাথে স্যারেরা করাবে, যে কোন ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। সাইন মানে সাইন থিটা। কোন ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা বলো তো, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের বলো তো ওয়ে বাহুর দৈর্ঘ্য, ওয়ে বাহুর বিপরীত কোণ কোনটা বলো? একটা বলতে বাকিগুলো পারবে। ওয়ে বাহুর বিটা স্যার, বিটা। তাহলে ওয়ে সমানুপাতিক সাইন বিটা। সাইন মানে সাইন থিটাটা, অর্থাৎ বিপরীত কোণের সাইন থিটা। তাহলে বিপরীত কোণ বিটা, তাহলে সাইন বিটা, তাহলে ওয়ে সমানুপাতিক সাইন বিটা, বা ওয়ে ইকুয়াল টু সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক কে চলে আসবে, সাইন বিটা। তাহলে এই সাইন বিটাকে নিচে আনলে আর ওয়ের পরিবর্তে আমরা কি নামকরণ করব? ওয়ে মানে এই বাহুটার দৈর্ঘ্য, দ্যাট ইজ পি। আচ্ছা, একই ভাবে পরের গুলো আমি এখানে করে দিয়েছি, তোমরা নিজেরা এখন বুঝতে পারবে। এবি সমানুপাতিক সাইন আলফা, এবি ইকুয়াল টু কে সাইন আলফা, এবি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ সাইন আলফা ইকুয়াল টু কে। একই ভাবে ওবি, ওবি মানে যে কর্ণটা, ওবি ইকুয়াল টু হবে, ওবির বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এই যে আলফা মাইনাস 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ওবি সমানুপাতিক সাইন আলফা 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে তৈরি হবে সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে আর বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কে। তাহলে এখানে দেখো তিনটায়, দেখো পি বাই সাইন বিটা ইকুয়াল টু কে, কে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু কে, আর বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কে। তাহলে তিনটাই কে, তাই না? তাহলে এরা প্রত্যেকে পরস্পর কি হবে বলো? সমান। সমান। তাহলে এই যে দেখো পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা একবার ধরবে, আরেকবার কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা আরেকবার ধরবে। ধরলে এই যে এই সমীকরণ, এই যে বাম পাশে যে কার্সর নড়ছে সেখান থেকে পি পেয়ে যাবে, আর ডান পাশে যে কিউ সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা কার মান পেয়ে যাবে, কিউ পেয়ে যাবে। এই যে পি এবং কিউ, এটাই কি করলে, আর কাকে বিভাজন করে পি এবং কিউ পেয়েছো বলো? কাকে বিভাজন করে পি এবং কিউ পেলে? স্যার পি কে সাইন, কেউই বলতে পারলো না। আর কে? আর কে স্যার, আর কে করে এখানে পি এবং কিউ তো আর কে স্যার, আর কে স্যার। তো এইটুকুই থাক, আজকে সময় শেষ হয়ে গেছে। আমরা আগামী দিনে এটার পিডিএফটা আমি দিয়ে দিব, পরে কিছু জিনিস আছে তোমরা একটু দেখবে, তারপরে আমি আগামী ক্লাসে এটা করাবো, আর আগামী ক্লাসে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং নিরাপদে থেকে। সময় শেষ হয়ে গেছে এখন।